দর্শক, আবার ফিরে এলাম 21 সময়ে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা ফোন করতে পারেন 812-6535 থেকে 8 পর্যন্ত। আমরা কথা বলছি সমাজতন্ত্রের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। শুরুতেই একজন দর্শকের একটি প্রশ্ন শুনবো। আমার নাম সুমন। এখন দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, রাজনীতিবিদরা গ্রেফতার হচ্ছে, কিন্তু রাজনীতিবিদরাই দেশটাকে দুর্নীতিগ্রস্ত করে। রাজনীতিবিদ হিসেবে কি আপনারাও এর জন্য দায়ী নন? রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত করেছে এই কথাটা ঠিক না। রাজনীতিবিদরা এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এখানে গণতন্ত্রের লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে, ব্রিটিশ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, শ্রমিক কৃষক মেহনতি মানুষের স্বার্থে লড়াই করেছে। দুর্নীতিবাদ আছে, রাজনীতির মধ্যে আছে, সাংবাদিকের মধ্যে আছে, মিডিয়ার মধ্যে আছে, তারপর প্রশাসনের মধ্যে আছে, সামরিক বেসামরিক প্রশাসনের মধ্যে আছে। মিস্টার 10% কাকে বলা হতো? বাগদাদকে চোর কাকে বলা হতো? দুর্নীতি সব জায়গায় ছিল। সেই দুর্নীতি আমাদের দেশে ছেয়ে গেছে। আমরা যারা কমিউনিস্ট বামপন্থীরা, আমরা তো এই দুর্নীতির সঙ্গে জড়িত হই নাই। দুর্নীতির বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে, বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করে গেছি। কিন্তু সেই দায়টা আমরা নিব কিসের জন্য? এত আদর্শিক অবস্থান থাকলেও আপনাদের কোন রাজনৈতিক ভিত্তি দাঁড়ায়নি কেন বাংলাদেশের রাজনীতি? একটু বলে নিই। জি, আপনার উত্তরটি শুনে তারপর আবার আমরা ফিরে। সেটা আমরা বলছি এই জন্য যে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, এটা রক্ষা করা এবং পরিচালনার কাজে যারা লিপ্ত থাকে তারা দুর্নীতি করতে বাধ্য হয়। ফলে এটা বাংলাদেশের দুর্নীতি, ওয়ার্ল্ড ওয়াইড এটা দুর্নীতির ফেনোমেনা। আমেরিকা থেকে শুরু করে এন্টায়ার পুঁজিবাদী দুনিয়ায় দুর্নীতির বাইরে কে আছে? ফলে এখানে যারা 36 বছর ধরে এখানে দুর্নীতিগ্রস্ত এই পুঁজিবাদী ব্যবস্থাকে রক্ষা করার, শাসন করার কার্যে নিয়োজিত ছিল, এরাই দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। বামপন্থীদের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। মনজুরুল হাসান খান যেটি বলছিলেন যে স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, এমনকি প্রগতিশীল আন্দোলনে বামপন্থীদের ভূমিকা রয়েছে, কিন্তু কেন আজকে আমরা বামপন্থীদেরকে এই অবস্থায় দেখি? সেটি কি এই কারণে যে আপনারা সোভিয়েত অথবা মস্কোপন্থী রাজনীতি করেন, ফলে সেখানে যখন বিপদ হয় আপনাদেরও বিপদ হয়? অবশ্য নেই। আমাদের এখানে মানে ব্রিটিশদের সহায়তায় এখানে শোষক শ্রেণী ক্ষমতায় চলে আসলো পাকিস্তানে। আমাদের এখানে কমিউনিস্ট পার্টি পাকিস্তান আমলে 24 বছর নিষিদ্ধ ছিল। বামপন্থীরা অধিকাংশ জেলে ছিলেন। বামপন্থীদের এই যে আমাদের 75-এ যে 4 নেতা হত্যা করা হলো, তার আগে 1950 সনে রাজশাহী খাপড়া ওয়ার্ডে 9 জন বামপন্থী নেতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই নির্যাতন দমন নীতি চলেছে। বাংলাদেশের কতগুলি পরিস্থিতি ছিল, সাম্প্রদায়িকতা ছিল, এগুলি ছিল। সেই কারণে আমরা কমিউনিস্ট পার্টিরা, বামপন্থীরা সেই জায়গায় এগোতে পারি নাই। কিছু আমাদের ভুল ত্রুটিও ছিল, কিছু আমাদের দুর্বলতাও ছিল, সেটাও একটা কারণ ছিল। কিন্তু এখানে আমাদের কন্ট্রিবিউশনটা ছিল এমনকি আমাদের বামপন্থীদের ভূমিকার কারণে স্বায়ত্ত শাসনের প্রশ্নে যখন এক পর্যায়ে আওয়ামী লীগ বিট্রে করল, শহীদ সরওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী হইলেন, উনি বললেন 0+0=0। উনি বললেন স্বায়ত্ত শাসনের জন্য চিল্লাচ্ছ কেন? 98% দিয়ে দিছি, 2% বাকি, একটা পিআইএ আর একটা আমি আছি। তো সেই সময় তো আমরা এই স্বায়ত্ত শাসনের প্রশ্নে কমিউনিস্টরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কাজে আমাদের সমস্তটা হয়তো আমাদের ব্যাগে ঝোলাতে জমা হয়নি, কিন্তু জাতির ঝোলাতে জমা হয়েছে। আওয়ামী লীগ যে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে আসলো, সেখানেও কিন্তু কমিউনিস্টদের একটা বিশাল। আমি আবার আপনার কাছে ফিরে আসছি। এই যে সোভিয়েতপন্থী অথবা চীনপন্থী, এটির কি সমস্যা রয়েছে বামপন্থীদের? এই কথাটাই ভুল। প্রথম কথা হলো যে সারা পৃথিবীতে কোন সমাজের একটা সমান বিকাশ হয়নি। ফলে একটা দেশে যেমন রাশিয়া যে বিপ্লব হয়েছে, তারা একটা মার্ক্সবাদী তত্ত্ব, সেই অনুযায়ী তারা একটা অনুশীলন ঘটিয়েছে। সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। চীনে বিপ্লব হয়েছে, তাদের সমাজ সম্পূর্ণ আলাদা। রাশিয়ার সমাজ ব্যবস্থার সঙ্গে চীনের যেমন মিলবে না, এবং চীনের সঙ্গে আবার ভারত বা বাংলাদেশের মিলবে না। এবং আমরা স্ট্যালিনকে যখন মাওসেতুং গিয়েছিলেন রাশিয়াতে, তখন কিন্তু রাজি হন নাই চীনের বিপ্লব। তিনি ফিরে এসে চীনের বাস্তবতা যা ছিল তাকে বিপ্লব করতে হয়েছিল। সেটি হয়তো আপনার রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে আপনি মনে করেন। অন্য বামপন্থী দলগুলো কি করছে বাংলাদেশে? যারা মার্ক্সবাদকে মানবে তারা কোনো পন্থী হতে পারে না, কারণ এটা বিজ্ঞান। ফলে আপনি নিউটন পন্থী, আর্কিমিডিস পন্থী, আইনস্টাইন পন্থী এগুলি বলেন কখনো? একটা হচ্ছে যে কার্ল মার্কস এবং এঙ্গেলস, তারা কিন্তু কোন সোশ্যালিজমের মডেল বলেন নাই, খুবই সামান্য কথা বলেছেন কিন্তু সোশ্যালিজম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লেনিন বলেছে প্রত্যেকটা দেশ সমাজতন্ত্রে তার নিজস্ব উপায়, নিজস্ব পদ্ধতি যাবে। আমরা যদি দেখি কিউবাতে ভিন্নভাবে। সেটা প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে প্রায় আছে এবং বলা হয় যে আসলে গণমানুষের যে রাজনীতিটা, মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা আপনাদের রাজনীতিতে অথবা দুর্নীতি বিরোধী বিভিন্ন ইয়াতে আপনার সোচ্চার থাকা সত্ত্বেও জনমানুষকে কেন আপনাদের রাজনীতি সম্পৃক্ত করতে পারেননি বাংলাদেশের প্রেক্ষাপটে? এবং এই সঙ্গে যদি আমি বলি যে 90 সালের পর আপনারা কিন্তু বামফ্রন্ট করলেন, পরবর্তীতে 11 দল করলেন, এবং কিন্তু ঐক্যবদ্ধ কোনো বাম রাজনীতি কিন্তু আমরা দেখতে পাই না। এই দৈন্যদশা কেন?
আচ্ছা, আমাদের যে বাম রাজনীতির কথা বলেন, ডানপন্থী রাজনৈতিক দলগুলি, বুর্জোয়া দলগুলি খুনাখুনি, মারামারি, সন্ত্রাস করে আজকে 111 করলেন, সেটা আপনারা দেখেন না? বামপন্থীদের মধ্যে ভাগাভাগি হয়েছে, এরকম মারামারি খুনাখুনি হয়নি। আর এখন যদি বলেন, এখন যখন সব দল ভাঙছে, আমরা দেখছি বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখছি যে বাম দলগুলি বা গ্রুপগুলি তারা কিন্তু কাছাকাছি আসছে। আমরা তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি যে, সেখানে সমস্ত বামপন্থীরা কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আমাদের বাম গণতান্ত্রিক ফ্রন্ট আছে, ওনাদের গণতান্ত্রিক আছে, আমাদের ওমর ভাইয়ের নেতৃত্বে আরেকটা জোট আছে। তারপরে আমরা আবার একসাথে বামপন্থী যারা A to Z, আমরা কিন্তু কিছুদিন ধরে একত্রে আমরা বসছি। আপনি ঠিকই বলেছেন, আমরা অনেকগুলো মোর্চা, অনেকগুলো ফ্রন্ট দেখতে পাই, কিন্তু জনভিত্তি বলে যে কথাটি আছে, যে জনগণের ভেতরে সংগঠন থাকা বা জনগণকে সংগঠিত করা, সেটি কি আপনাদের রয়েছে? গণভিত্তি আপনি বলেন, গণভিত্তি আওয়ামী লীগের, বিএনপির এত গণভিত্তি, এত লড়াই আন্দোলন করলো, কিছুই তো করতে পারলো না। আর গণভিত্তি যদি আমাদের বলেন, আমরা বামপন্থীরা কি লড়াই করেছি? আমরা বামপন্থীরা খানসাটে একটা ভূমিকা রেখেছি, শনি রাখারা একটা ভূমিকা রেখেছি, ফুলবাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে আমরা ভূমিকা রেখেছি, আমরা খুলনায় জুট মিল শ্রমিকদের আন্দোলনের ভূমিকা রেখেছি, আমরা গার্মেন্ট শ্রমিক বিদ্রোহের আমরা একটা ভূমিকা রেখেছি, এবং প্রত্যেকটাতে আমরা জয়যুক্ত হয়েছি। বন্দরকে বিদেশের কাছে দিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা লং মার্চ করেছি, 3টা লং মার্চ করেছি। আমরা গ্যাস দেওয়া যাবে না বিদেশে আমরা বলেছি, সেগুলিতে আমরা জয়যুক্ত হয়েছি। এই সুযোগে আমরা সবই হেরে যাচ্ছি, এটা ঠিক না। এই সুযোগে আমি একজন দর্শকের প্রশ্ন শুনবো। আমার নাম মলয় সরকার। জনগণের দাবি দেওয়া নিয়ে একমাত্র বামপন্থীরাই কথা বলেন, আন্দোলন করেন, কিন্তু আন্দোলন সফল হয় না, আপনারা ভোটও পান না, নির্বাচন কমিশনও এবার আপনাদেরকে ডাকে নাই। এ বিষয়ে আপনাদের মত কি? এটা ঠিক না। নির্বাচন কমিশন কমিউনিস্ট পার্টিকে দেখেছে, আমরা 25 তারিখে সেখানে যাব, এবং আমরা মনে করি অন্যান্য ছোট যেগুলি দল আছে সেই দলগুলিকেও ডাকা দরকার। আর আমরা জিতি না, যে আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, আমরা তো জিতেছি, আমরা লড়াই জিতেছি। জনগণের ভোট সেটা নানান কারণে হয়। সরকারি তো এখন সারা দেশের মানুষ স্বীকার করছে, 14 দল স্বীকার করছে, বুর্জোয়া দলগুলি স্বীকার করছে যে আমাদের নির্বাচন ব্যবস্থাটাই ছিল করাপ্ট, এবং যেটার মাধ্যমে সৎ মানুষ, ভালো মানুষ নির্বাচিত। আমি আবার আপনার কাছে ফিরে আসবো খালিকুজ্জামান সাহেব। আমাদের 90 সালে বামপন্থীদের যে অবস্থা ছিল, তার সাথে যদি আজকে 2007 সালকে আপনি তুলনা করেন, আপনি কি আপনাদের অগ্রগতি দেখতে পান, নাকি অনেক বেশি বিভক্তি এবং শক্তিহীনতা দেখতে পান? এখানে আমি আগের ওই কথাটা একটু বলি, যে এই দেশে এমন কোন গণ আন্দোলন হয়নি যেটার মধ্যে বামপন্থীরা একটা ভূমিকা পালন করে নাই। সেটা 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ থেকে পরবর্তীকালের যে কথাটা এসছে, তাহলে বামপন্থীরা সেই জায়গায় সেই অগ্রগতি তেমন হলো না কেন, বা এখানে একটা গুরুতর কিছু তাদের যে ভ্রান্তি, কিছু বিচ্যুতি অতীতে সেগুলি ঘটেছিল, যেগুলি নিয়ে এখন অনুসন্ধান চলছে, বা সেখান থেকে শিক্ষা নিয়ে বামপন্থীরা আবার নতুনভাবে পুনর্গঠিত হচ্ছে। এখন এটা একটা দিক। আর একটা হলো যে একটা জিনিসের বিকাশ, সমাজে একটা বিপ্লবী শক্তির বিকাশ আর একটা বুর্জোয়া রাজনৈতিক শক্তির বিকাশ একভাবে হয় না। আপনি একটা খোলা জায়গা যদি ফেলে রাখেন, 6 মাসে আগাছা ভর্তি হয়ে যাবে, কিন্তু সেখানে 6 বছরও আম বাগান হবে না বা গোলাপ ফুলের বাগান হবে না, এটা চাষ করতে হয়। তাহলে একটা বিপ্লবী শক্তির বিকাশ, সেটা যদি আপনারা বুর্জোয়া দলের তার গঠন প্রণালীর সঙ্গে বা তার বেড়ে ওঠার সঙ্গে তুলনা করেন, এই তুলনাটা ঠিক হয় না। তারপরও আরেকটা জিনিস, যে কেন বামপন্থীরা এগোতে পারলো না, সেটা আজকে কিন্তু এই গভর্নমেন্ট সহ এরাই স্বীকার করে নিচ্ছে। কারণ যদি আপনি একটা সিমেন্টের একটা আস্তর দিয়ে রাখেন, সেখানে ধান গাছ হবে? তাহলে যেই সমাজ আপনি বলছেন দুর্বৃত্তায়িত ছিল, যেখানে বলছেন যে কালো টাকা ছিল, সন্ত্রাস ছিল, এবং গোটা সমাজে দুর্বৃত্তায়িত এবং দুর্নীতিগ্রস্ত সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে যেখানে রেখেছেন, সেখানে একটা বিপ্লবী শক্তি, বামপন্থা শক্তির বিকাশ খুব দুরূহ। কিন্তু তারপরেও এই অবস্থার মধ্যেও সেখানে আজকে আপনি গ্যাস জ্বালাতে পারতেন চুলা, যদি বিবিএনআর গ্যাস রপ্তানি হতো? কে ঠেকিয়েছে সেটা? বা এই যে কয়লার সম্পদ আমাদের, যেটা 6% রয়্যালিটিতে যেটা পাচার হয়ে যাচ্ছিল, সেটা কে ঠেকিয়েছে? একটা প্রশ্ন আমি আপনার কাছে আসার আগে এই মুহূর্তে আমরা কথা বলছি বিচারপতি গোলাম রব্বানীর সঙ্গে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা কথা বলছিলাম দেশের যে বর্তমান পরিস্থিতি, বা এই যে ক্ষয়ে যাওয়া রাজনীতি বা পুঁজিবাদীর মূলধারার রাজনৈতিক দলগুলোর যে ব্যর্থতা, এই সময়ে বামপন্থীদের করণীয় কি, বা কিভাবে এগোনোর